নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ের বিষয়বস্তু। আমি তোমাদের আগেই বলেছিলাম যে সপ্তম অধ্যায়ের বেশিরভাগটাই আলোচনা হয়েছে গান্ধীজিকে কেন্দ্র করে। গান্ধীজির নেতৃত্বে গড়ে ওঠা বিভিন্ন আন্দোলনকে দিয়েই অধ্যায় শুরু হয়েছে। তো আজকেও আমি সেই গান্ধীজির নেতৃত্বে দুটি আন্দোলনের বিষয়ে আলোচনা করব। প্রথমটি হলো রাওলাট সত্যাগ্রহ এবং তার সঙ্গে জড়িত জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। জালিয়ানওয়ালাবাগে যে হত্যাকাণ্ড হয়েছিল সেটা নিয়ে আজকে আলোচনা করব। রাওলাট সত্যাগ্রহ এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। তো এই রাওলাট সত্যাগ্রহটা কি, যেটা গান্ধীজির নেতৃত্বে হয়েছিল? এই রাওলাট সত্যাগ্রহ এটি হলো গান্ধীজির নেতৃত্বে গড়ে ওঠা রাওলাট আইনের বিরুদ্ধে সারা ভারতবর্ষব্যাপী, দেশব্যাপী একটি অহিংস আন্দোলন। মানে এই রাওলাট সত্যাগ্রহ এটা হলো রাওলাট ল এর এগেনস্টে গান্ধীজির লিডারশিপে একটা মানে এমন একটা নন ভায়োলেন্ট মুভমেন্ট যেটা অল ওভার ইন্ডিয়াতে হয়েছিল। এটাকেই বলা হচ্ছে রাওলাট সত্যাগ্রহ। তা এখন প্রশ্ন হচ্ছে, রাওলাট আইন কি ছিল যার জন্য গান্ধীজি এই সত্যাগ্রহ করেছিলেন? আসলে এই রাওলাট আইন এটি ছিল 1919 সালের মার্চ মাসে এসএটি রাওলাটের একটা নেতৃত্বে কমিটি তারা কি করেছিল, দুটি বিল আইনসভায় পেশ করেছিল। মানে এসএটি রাওলাটের লিডারশিপে 1909 এর মার্চে আর কি এই এসএটি রাওলাটের লিডারশিপে একটা মানে কমিটি আর কি, তারা কি করেছিল, দুটি বিল পার্লামেন্টে পেশ করেছিল বা আইনসভায় পেশ করেছিল। সেই বিলে ব্রিটিশ সরকারের মানে দমনমূলক ক্ষমতা আরো বাড়িয়ে দেওয়া হয়েছিল। দমনমূলক ক্ষমতা মানে হচ্ছে খুব মানে কঠোর নীতি নিতে পারবে ব্রিটিশ সরকারের হাতে, আরো ক্ষমতা বাড়িয়ে দেওয়া হয়েছিল। রিপ্রেসিভ পাওয়ার ইনক্রিজ করিয়ে দেওয়া হয়েছিল ব্রিটিশ গভর্নমেন্টের। কেন? কারণ সেই সময় ভারতবর্ষে প্রচুর বিপ্লববাদী আন্দোলন হচ্ছিল। আমি তোমাদের আলোচনা করেছি সেই বিপ্লববাদী আন্দোলনগুলো সম্পর্কে, রেভলিউশনারি মুভমেন্ট। হ্যাঁ, সেখানে আমি তোমাদের বাঘা যতীনের কথা বলেছি, সূর্য সেনের কথা বলেছি, পরেও আলোচনা করব, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকির কথা বলেছি। এইরকম বিভিন্ন জায়গায় বিপ্লববাদী আন্দোলন গড়ে উঠেছিল বিপ্লবীদের মাধ্যমে। তো সেই রেভলিউশনারি মুভমেন্ট বা বিপ্লববাদী আন্দোলনগুলোকে দমন করা বা বন্ধ করার জন্য এই রাওলাট আইনটি হয়েছিল, যে আইনের মাধ্যমে ব্রিটিশ সরকারকে আরো বেশি দমনমূলক ক্ষমতা দেওয়া হয়েছিল বা আরো বেশি মানে রিপ্রেসিভ পাওয়ারটা আরো বেশি ইনক্রিজ করে দেওয়া হয়েছিল এগুলোকে, এই রেভলিউশনারি মুভমেন্ট গুলোকে স্টপ করার জন্য। এবং সেই অধিকারে বা সেই ক্ষমতায় কি মানে বিলে কি বলা হয়েছিল, সেই বিলে বলা হয়েছিল যে ব্রিটিশ সরকার কোনো সন্দেহভাজন, যে কোনো সন্দেহভাজন ভারতীয়, মানে কোনো সাসপিসিয়াস ইন্ডিয়ান, যাকে সন্দেহ হবে ব্রিটিশ সরকারের, তাকে কোনো বিচার না করেই তাকে আটকে রাখতে পারবে বা তাকে কারাবন্দি করতে পারবে। মানে তাকে অ্যারেস্ট করতে পারবে, আবার বা তাকে জেলে বন্দি করতে পারবে, ইমপ্রিজন বানাতে পারবে। মানে এটাকে ভাবতে পারছো কতটা ভয়ঙ্কর নিষ্ঠুর একটা আইন। মানে যে কোনো যে রাস্তাতে যে কোনো ভারতীয় চলাফেরা করলে তাকে যদি ব্রিটিশ সরকারের সন্দেহ হয়, সাসপিসিয়াস মনে করেন ব্রিটিশ গভর্নমেন্ট, তাহলেই তাকে ধরে নেবে, মানে কোনো বিচার করার দরকার নেই। এটা মানে ভয়ঙ্কর একটা আইন আর কি। তো সেই আইনের বিরুদ্ধে কিন্তু গান্ধীজি মানে আন্দোলন করেছিলেন এবং 1919 সালের 6 এপ্রিল এই আইনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় গান্ধীজির নেতৃত্বে। মানে একটা মুভমেন্ট শুরু হয়, যেটাকে রাওলাট সত্যাগ্রহ বলা হচ্ছে। রাওলাট সত্যাগ্রহ আমি তো তোমাদের আগেই বলেছি, গান্ধীজির নেতৃত্বে প্রত্যেকটি আন্দোলনকেই সত্যাগ্রহ বলা হয়, অহিংস আন্দোলন বলা হয়। হিংসার কিন্তু আশ্রয় তিনি নেননি, তিনি ধর্মঘট করেছিলেন, তিনি স্ট্রাইক করেছিলেন এই আইনের বিরুদ্ধে, সবাইকে নিয়ে, জনগণদের নিয়ে। তো এই যে সত্যাগ্রহ, এই যে রাওলাট সত্যাগ্রহ আইনের বিরুদ্ধে যে হয়েছিল, সেই সত্যাগ্রহকে মানে সমর্থন করার জন্য 1919 খ্রিস্টাব্দের 13 এপ্রিল 13 পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ বলে একটি জায়গা আছে, এখনো আছে, সেইখানে একটি বিশাল বড় জনসভা অনুষ্ঠিত হয় এই সত্যাগ্রহকে সমর্থন করে।
মানে এই আন্দোলনটাকে আরো বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য অহিংস ভাবে কিন্তু নন ভায়োলেন্ট ভাবে কিন্তু এই মুভমেন্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা জনসভা, একটা পাবলিক মিটিং বা র্যালি অর্গানাইজ করা হয় এবং সেই জনসভার মধ্যে কিন্তু প্রচুর প্রচুর নিরস্ত্র প্রতিবাদী মানুষ সামিল হয়। মানে আর্মড যারা প্রোটেস্ট করেছিল, যারা নিরস্ত্র, কোনো অস্ত্র তাদের হাতে ছিল না, তারা শুধুমাত্র প্রতিবাদ করেছিল অহিংসভাবে, নন ভায়োলেন্ট। কিন্তু ব্রিটিশ সরকার এই জনসভাকে বন্ধ করার জন্য তারা কিন্তু হিংসার আশ্রয় নিয়েছিল। ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু ভায়োলেন্ট হয়ে উঠেছিল, তারা কিন্তু খুবই কঠোর দমনমূলক নীতি গ্রহণ করেছিল, মানে খুবই স্ট্রিক্ট রিপ্রেসিভ পলিসি অ্যাপ্লাই করেছিল এই জনসভা, এই র্যালিকে বন্ধ করার জন্য। তারা কি করেছিল, এই ব্রিটিশ সেনাবাহিনীর কমান্ডার যিনি ছিলেন ডায়ার, তার নেতৃত্বে তিনি তার লিডারশিপে সেনাবাহিনীরা কি করেছিল, পুরো জালিয়ানওয়ালাবাগকে ঘিরে ফেলেছিল, এনসার্কেল করে ফেলেছিল এবং এই জালিয়ানওয়ালাবাগ থেকে বেরোনোর একটাই পথ ছিল, একটাই রাস্তা ছিল, ওয়ান এন্ড অনলি এক্সিট ছিল। সেই পথটাকে আটকে রেখে রীতিমতো গুলি বর্ষণ করতে থাকে এই সমস্ত প্রতিবাদী মানুষদের ওপর, নিরস্ত্র প্রতিবাদী, অসহায় নিরস্ত্র প্রতিবাদী মানুষদের ওপরে এক টানা গুলি চালাতে থাকে, গান ফায়ার করতে থাকে ব্রিটিশ সেনাবাহিনী। ভাবতে পারছো? আর তখন হঠাৎ এই আক্রমণে জনগণ কি করবে, প্রচুর মানুষ তো, তারা মানে ভয় পেয়ে গিয়ে প্রচুর মানুষ এই গুলি বর্ষণে তারা মারা যায়, আহত হয়, ইনজোর্ড হয়, ডেথ হয়ে যায় অনেকে। অনেকে আবার ভয়ে ওই জালিয়ানওয়ালাবাগের মধ্যে কুয়ো ছিল, সেই কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়ে প্রাণ বাঁচানোর জন্য। তখন তাদের কাছে মনে হয়েছে ওটাই মানে একমাত্র উপায়। মানে কি ভয়ঙ্কর নিষ্ঠুর একটা হত্যাকাণ্ড, একটা ম্যাসাকার হয়েছিল। আজও তোমরা যদি পাঞ্জাবের অমৃতসরে তোমরা ঘুরতে যাও, তোমরা দেখবে সেই জালিয়ানওয়ালাবাগে এখনো কিন্তু সেই কুয়ো থেকে মানে সুরক্ষিত করে রাখা আছে, তাকে প্রদর্শনীর জন্য রাখা আছে আর কি। সেটা মানে দেখলেই তোমাদের একটা অদ্ভুত একটা শিহরণ জাগবেই স্বাভাবিক। কেন, এই কত শত শত মানুষের চিৎকার কান্না ওই কুয়োর মধ্যে পড়েছিল আর কি, কুয়োর মধ্যে হয়েছিল আর কি। মানে ভয়ঙ্কর একটা নিষ্ঠুর হত্যাকাণ্ড, একটা ক্রুয়েল একটা ম্যাসাকার হয়েছিল জালিয়ানওয়ালাবাগে। এই যে হত্যাকাণ্ড, এই যে বর্বর হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সারা ভারতবর্ষ গর্জে উঠেছিল, পুরো ইন্ডিয়াতে তখন প্রতিবাদ হয়ে উঠেছিল, স্বাধীনতা আন্দোলনে একটা নতুন মোড় এনেছিল, ফ্রিডম মুভমেন্টে একটা নতুন একটা পথ দেখিয়েছিল এবং ভারতবাসীরা, ভারতীয় জনগণদের কাছে ব্রিটিশ প্রশাসনের উপর আর আস্থা থাকলো না। তারা কিন্তু ব্রিটিশ গভর্নমেন্টকে আর ট্রাস্ট করতে পারলো না। তবু এতদিন পর্যন্ত তারা করতো, তারা ভাবতে লাগলো যে এভাবে যদি শয়ে শয়ে হাজার হাজার মানুষকে এভাবেই মেরে দেয় ব্রিটিশ সরকার, তাহলে সেই সরকার আমাদের দেশে আর থাকা দরকার নেই, এরকম সরকারের আর দরকার নেই। তাই ব্রিটিশ গভর্নমেন্টকে তারা কিন্তু আর সহ্য করতে বা আর বিশ্বাস করতে পারলো না, আস্থা নষ্ট হয়ে গেল, ট্রাস্ট বা বিলিফটা ভেঙে গেছিল। এবং এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সেই সময় স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি নাইট উপাধি যে পেয়েছিলেন, সেই নাইট উপাধি কিন্তু তিনি ত্যাগ করেছিলেন, স্যাক্রিফাইস করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তো ভীষণ একজন দেশপ্রেমী মানুষ ছিলেন, কবি হওয়ার সঙ্গে সঙ্গে, তো তিনিও কিন্তু নাইট উপাধি ত্যাগ করেছিলেন। ভাবতে পারছো? তাই এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে। আর গান্ধীজি কি করেছিলেন, গান্ধীজি কিন্তু রাওলাট সত্যাগ্রহ করেছিলেন, তারপর তো তাকে জেলে, ব্রিটিশ সরকার জেলে নিয়ে চলে যায়, তারপর তিনি জেল থেকে ফিরে এসে এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হওয়ার পরে প্রতিবাদ স্বরূপ তিনি অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন, সেটা আমি পরে তোমাদের আলোচনা করব। নন কোঅপারেশন মুভমেন্ট যাকে বলে, অসহযোগ আন্দোলন, গান্ধীজি কিন্তু সেটা শুরু করেছিলেন। তাই এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি খুবই মর্মান্তিক, একটা নিষ্ঠুর একটা ঘটনা, যেটা এখনো আজও আমাদের ভারতবাসীদের কাঁদিয়ে দেয়। কত শত শত মানুষের চিৎকার আজও আমাদের কানে ভাসে, এটা কিন্তু কম ঘটনা নয়। যাই হোক, তো এই হলো রাওলাট সত্যাগ্রহ এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। এরপরে আমি বলবো তোমাদের খিলাফত আন্দোলন। খিলাফত আন্দোলনে গান্ধীজির ভূমিকা। খিলাফত আন্দোলনটা কি সেটা আগে জানা দরকার। খিলাফত কথাটা থেকেই তোমরা বুঝতে পারছো এটা মুসলিম সমাজের মধ্যে এই আন্দোলন হয়েছিল, এটা তো বুঝতেই পারছো তোমরা। তো সেই খিলাফত আন্দোলন হয়েছিল কেন? আসলে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়, তোমরা পরে প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে উঁচু ক্লাসে উঠলে পড়বে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো এই প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়, তখন গ্রেট ব্রিটেন তারা কিন্তু তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, টার্কিশদের বিরুদ্ধে ব্যাটেল অ্যানাউন্স করেছিল ব্রিটেন।
তো সেই তুরস্ক তখনই কিন্তু ভারতবর্ষে একটা এর প্রতিক্রিয়া শুরু হয়ে যায়, ভারতবর্ষে একটা রিয়াকশন, ইন্ডিয়াতে একটা রিয়াকশন হয়। কেন? কারণ এই তুরস্কের যে সুলতান তিনি ছিলেন ইসলাম জগতের খলিফা, ইসলামিক ওয়ার্ল্ডের খলিফা ছিলেন। এবং 1918 সালে 1918 তখন কিন্তু এই তুরস্কের ওই সুলতানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়, টার্কি সুলতানকে পাওয়ার তার নিয়ে নেওয়া হয় আর কি। এবং সেই তার এই পরিপ্রেক্ষিতে মানে তুরস্কের প্রতি সহানুভূতি সম্পন্ন হয়ে, তুরস্কের প্রতি সিম্প্যাথি দেখিয়ে ভারতে যে মুসলিম লীগ ছিল, ভারতে তো মুসলমানদের একটা গোষ্ঠী ছিল, মুসলিম একটা কমিটি ছিল, সেই মুসলিম লীগ তারা কিন্তু এই খলিফার সম্মান এবং মর্যাদা পুনরুদ্ধার করার জন্য, মানে এই যে তার মানে ইসলাম জগতের যে খলিফা, সেই খলিফার সম্মান, ডিগনিটি, প্রেস্টিজ এগুলোকে রেস্টোরেশন করার জন্য তারা কিন্তু একটি খিলাফত কমিটি গড়ে তোলে, একটি আন্দোলন হয়। সেই আন্দোলনে কিন্তু গান্ধীজি নেতৃত্ব দিয়েছিলেন, গান্ধীজি কিন্তু লিডারশিপ করেছিলেন। কেন? গান্ধীজি কেন এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন? কারণ গান্ধীজি এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে সমর্থন করেছিলেন এই কারণে, যাতে যে ব্রিটিশ সরকার ভারতবর্ষে হিন্দু মুসলমানদের মধ্যে একতা ভেদাভেদ মানে ভেদাভেদ করে দিয়েছিল, মানে সেই ভেদাভেদ দূর করার জন্য, যে মানে হিন্দু এবং মুসলিমের মধ্যে ডিভাইডেশনটাকে দূর করার জন্য এবং একতাকে গড়ে তোলার জন্য, ইউনিটি আনার জন্য কিন্তু গান্ধীজি এই খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিলেন, যাতে মুসলিম সমাজও হিন্দুদের সঙ্গে একটা মিলিত হতে পারে। এবং গান্ধীজি এই আন্দোলনকে সমর্থনের মাধ্যমে, এটা ছিল একটা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কৌশলগত পদক্ষেপ, একটা স্ট্র্যাটেজিক স্টেপ ছিল, এবং এটি স্বাধীনতা আন্দোলনের কিন্তু একটা অন্যতম পদক্ষেপ ছিল। পরবর্তী কালে কিন্তু এটি স্বাধীনতা আন্দোলনের অংশ হয়ে ওঠে, বৃহৎ একটা গণ আন্দোলন হয়ে ওঠে খিলাফত আন্দোলন। কারণ গান্ধীজি এখানে নেতৃত্ব দেন, মধ্যস্থতা করেন, তার ফলে সারা দেশব্যাপী এই আন্দোলনটা ছড়িয়ে পড়ে। হ্যাঁ, তার ফলে কি হয়, বৃহৎ একটা গণ আন্দোলনের রূপ নেয়, একটা ম্যাস মুভমেন্ট হয় গান্ধীজির লিডারশিপে। একদিকে যেমন টার্কিশ খলিফা তার যেমন সম্মান পুনরুদ্ধারের জন্য আন্দোলন হয়, তার ডিগনিটি রেস্টোরেশনের জন্য, অন্যদিকে স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে কিন্তু এই খিলাফত আন্দোলন একটা মানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে ওঠে, একটা ইম্পর্টেন্ট স্টেপস হয় আর কি, একটা ধাপ এগিয়ে নিয়ে যায় ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এই হলো খিলাফত আন্দোলন। আর তার আগে আমি তোমাদের বললাম রাওলাট সত্যাগ্রহ, আর তারপরে আমি তোমাদের সেই মর্মান্তিক ঘটনা, হত্যাকাণ্ড, জালিয়ানওয়ালাবাগের কথা বললাম। সবটাই তোমাদের কিন্তু আলোচনা করলাম, এগুলি সবই গান্ধীজির নেতৃত্বে আন্দোলনগুলো হয়েছিল, এবং এগুলো কিন্তু আমাদের ইতিহাসে খুবই, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই আন্দোলনগুলো কিন্তু যথেষ্ট ভূমিকা রয়েছে। তো এইখানেই কিন্তু আমি এই বিষয়ে আলোচনা শেষ করছি। এর পরের দিন গান্ধীজি নেতৃত্বে আরো কয়েকটি বৃহৎ গণ আন্দোলনের কথা বলবো। তো আজকে আমি এইখানে এই বিষয়ে আলোচনা শেষ করছি, এবং আলোচনা শেষে আমি তোমাদের বলতে চাই যে তোমরা শিক্ষার পথে এগোতে থাকছো তো, যে শিক্ষার পথে আমি তোমাদের বলেছি এগিয়ে যাও, জীবনটা তো শিক্ষা, তোমরা সেই ছাত্রছাত্রীরা তোমরা শিক্ষার পথে এগোতে থাকছো তো, আমি কিন্তু তোমাদের পথ দেখানোর জন্য পাশে আছি, পাশে থাকবো। তো এইখানেই আমি আমার আলোচনা শেষ করছি, এবং যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তবে কিন্তু নোটিফিকেশন পাবে। তো এইখানে আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।